5ই অক্টোবর 2023 পাবনা রূপপুর। বাংলাদেশ তখন রাশিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়ামের প্রথম চালান গ্রহণ করলো। তখন সারা বিশ্বের নজর ছিল আমাদের দিকে। বাংলাদেশ এখন 33তম দেশ যারা পারমাণবিক শক্তির এই এক্সক্লুসিভ ক্লাবের সদস্য। কিন্তু এই গৌরবের অর্জনের পথটা মোটেও সহজ ছিল না, কারণ বিশ্বের অনেক দেশ ইউরেনিয়াম পেলে স্যাংশন বা নিষেধাজ্ঞার কবলে পড়ে। কিন্তু অন্যদিকে বাংলাদেশকে কেনই রেড কার্পেট দিয়ে স্বাগত জানানো হলো? ইউরেনিয়াম আসলে কি? এটি কি আশীর্বাদ নাকি এক অদৃশ্য মারণাস্ত্র? আজ আমরা ইতিহাসের পাতা উল্টে দেখব পারমাণবিক রাজনীতির সেই জটিল সমীকরণ। ইউরেনিয়ামকে বলা হয় ম্যাজিক মেটাল। এই একটি ধাতু পাল্টে দিতে পারে পুরো পৃথিবীর জ্বালানির ব্যবস্থা। কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি ইউরেনিয়াম কোথায় পাওয়া যায়? কাজাখস্তান, কানাডা এবং অস্ট্রেলিয়া। এই তিনটি দেশই বিশ্বের অধিকাংশ ইউরেনিয়াম নিয়ন্ত্রণ করে। তবে আসল শক্তি খনিতে নয়, শক্তি হলো সেই প্রযুক্তিতে যা এই কাঁচা ইউরেনিয়ামকে জ্বালানিতে রূপান্তর করে। রাশিয়া কেন এই বাজারের রাজা? কারণ রাশিয়া শুধু ইউরেনিয়াম দেয় না, তারা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির পুরো টেকনোলজি এবং গ্যারান্টিও দেয়। বাংলাদেশ কেন রাশিয়ার সাথে এই চুক্তিতে গেল? কারণ ভারত এবং চীনের পর বাংলাদেশ চেয়েছে এমন এক শক্তিধর পার্টনারকে যারা প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও পিছু হটবে না। তো আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতেছে যে ইরানও তো একই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, তবে তাদের উপর কেন পশ্চিমা বিশ্বের এত রাগ? এখানেই লুকিয়ে আছে বিজ্ঞানের সেই সূক্ষ্ম কারসাজি। ইউরেনিয়ামকে যখন মাত্র 3 থেকে 5% সমৃদ্ধ করা হয়, তখন সেটি দিয়ে কেবল বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। একে বলা হয় লো ইনরিচ ইউরেনিয়াম বা LEU। বাংলাদেশ ঠিক এই লেভেলেই কাজ করছে, অর্থাৎ এটি দিয়ে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। আর আন্তর্জাতিক সংস্থা IAEA প্রতিটি সেকেন্ড নজর রাখছে বাংলাদেশের উপর। কিন্তু অভিযোগ হলো ইরান এই মাত্রাকে 60 থেকে 90% নিয়ে যেতে চায়। 90% মানে সেটা আর বিদ্যুৎ থাকে না, সেটা হয়ে যায় পারমাণবিক বোমার কাঁচামাল। ইরান কেন এটা করতে চায়? কারণ তারা মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি প্রমাণ করতে চায় আর নিজেদের সেফটির জন্য এটা করতে চায়। কিন্তু বাংলাদেশ কেন এটা করছে না? কারণ আমাদের প্রধান লক্ষ্য আগে অর্থনৈতিক সমৃদ্ধি। রূপপুর প্রজেক্টের গল্পটা শুরু হয়েছিল 1961 সালে। পাকিস্তান আমল থেকে এই স্বপ্ন দেখা হইলেও সেটি আলোর মুখ দেখে নাই। বলা হয় স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটার উদ্যোগ নিল, তার মারা যাওয়ার পর সবকিছু আবারও থেমে যায়। এরপর দীর্ঘ সময় পর শেখ হাসিনা সরকার রাশিয়ার সাথে এই মেগা প্রজেক্টে হাত দেয়। প্রায় 1,13,000 কোটি টাকার এই প্রজেক্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিনিয়োগ। এই প্রজেক্টের ফলে বাংলাদেশ আগামী 60 বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। কিন্তু চড়া মূল্য বলতে কি শুধু টাকা? না, এখানে রাশিয়ার উপর আমাদের এক ধরনের ডিপেন্ডেন্সি বা নির্ভরতা তৈরি হচ্ছে। এই রাজনৈতিক নির্ভরশীলতা ভবিষ্যতে আমাদের জন্য কি নিয়ে আসবে সেটাও আজ ভাবার বিষয়। এছাড়া আপনাদের কি চেরনোবিলের কথা মনে আছে? যারা এই টার্মটা ভুলে গেছেন তাদেরকে মনে করে দিয়ে 1986 সালের 26 এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4 নম্বর রিয়েক্টরে একটি পরীক্ষা চালানোর সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এর ফলে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, যা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সহ ইউরোপের বিশাল এলাকায় ছড়িয়ে গেছিল। তো অনেকেই ভয় পান রূপপুর কি আরেকটি চেরনোবিল হবে? উত্তর হলো না, বরং এর পিছনে রয়েছে প্রযুক্তির বিবর্তন। রূপপুরে ব্যবহৃত হচ্ছে রাশিয়ার জেনারেশনের 3+ VVER-1200 রিঅ্যাক্টর। এইটার স্পেশাল দিক হলো প্যাসিভ সেফটি সিস্টেম। কিন্তু তেজস্ক্রিয় বর্জ্য, কারণ এটার জন্য তো অনেক তেজস্ক্রিয় বর্জ্য হবে, সেইগুলোর জন্য তো পরিবেশের ক্ষতি হবে। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ বাংলাদেশ রাশিয়ার সাথে ফুয়েল রিটার্ন এগ্রিমেন্ট করছে। অর্থাৎ ব্যবহৃত ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় বর্জ্য রাশিয়া নিজ দায়িত্বে তাদের দেশে নিয়ে যাবে। ফলে আমাদের মাটিতে কোনো বিষাক্ত আবর্জনা জমে থাকবে না। এটি বাংলাদেশের এক বিশাল কূটনৈতিক জয়। বলতে গেলে রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের শুধু বিদ্যুৎই দেবে না, এটি বিশ্বে বাংলাদেশের মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। 33তম সদস্য হওয়া মানে আমরা এখন থেকে এক ইলিট ক্লাবের অংশ। এই দিক থেকে আমরা ভারতের চেয়ে এগিয়ে। তবে মনে রাখতে হবে, এই শক্তি যত বড়ই দায়িত্ব তত বেশি। এই বিশাল প্রযুক্তিকে আমরা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবো? আমাদের পরবর্তী প্রজন্ম কি এই শক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবে? সময় এবং আমাদের কাজই এর উত্তর দেবে।